পাহাড়তলের জঙ্গলে টুকি নামের এক অনাথ মেয়ে বাস করত। তার জীবনী আপন বলতে তার একটা ইঁদুর বন্ধু ছাড়া আর কেউ ছিল না। শোন, আজ কিন্তু আমার কাছে কোনো খাবার নেই, তোকে আর সব খাবার জোগাড় করে নিয়ে আসতে হবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, আমি আজ প্রাসাদে যাব, কারণ প্রাসাদের রান্নাঘরে আজ অনেক সুস্বাদু খাবার রান্না হয়েছে। সেখান থেকে কিছু খাবার চুরি করলেই আমাদের আজকের খাবার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে কিন্তু। এরপর ইঁদুর দৌড়ে প্রাসাদে আসে আর চুপি চুপি প্রাসাদের রান্নাঘরে ঢুকে পড়ে। সেখানে চারিদিকে হরেক রকমের খাবার সাজানো ছিল, আর ইঁদুর সেখান থেকে কিছু মাংসের পিস নিয়ে ছুটতে পালাতে থাকে। এদিকে প্রাসাদের সামনে বসেছিল এক ক্ষুধার্ত বিড়াল। ইস, ইঁদুরটা একা খাওয়ার জন্য কতগুলো খাবার নিয়ে ছুটছে। ইঁদুর, দাঁড়া দাঁড়া, আমাকেও কিছু খাবার দিয়ে যা। ইঁদুর বিড়ালের কথায় কান্না দিয়ে আপন গতিতে ছুটতেই থাকে। এদিকে বিড়ালও খাবারের জন্য ইঁদুরের পেছন পেছন ছুটতে থাকে, আর ইঁদুর ছুটে টুকির কাছে চলে আসে। এ নাও খাবার, চলো চলো এবার আমরা আরাম করে খেয়ে নেই। বাহ, তুই তো আজ অনেক খাবার নিয়ে এসেছিস, অনেক সুস্বাদু মনে হচ্ছে। টুকি খাবার নিয়ে যেই না মুখে দিতে যাবে তখনই বিড়াল এসে সেখানে অসহায়ের মতো বসে পড়ে। বিড়ালকে দেখে টুকির আর বুঝতে বাকি রইল না যে বিড়াল খুব ক্ষুধার্ত। বুঝতে পেরেছি বিড়াল, তুমি খুব ক্ষুধার্ত তাই তো? এদিকে এসো, আমরা এই খাবারগুলো একসাথে তিনজনে মিলে ভাগাভাগি করে খাই। টুকির এমন সুন্দর আচরণ দেখে বিড়াল মহা খুশি হয়, আর একসাথে তিনজনে মিলে খাবারগুলো খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে দিন পেরিয়ে রাত নেমে আসে। তোমরা কি জানো, কাল আমাদের রাজ্যের রাজপুত্র অভিষেক হতে যাচ্ছে। আমাদের রাজ্যের রাজা মারা যাওয়ার পর তো সেনাপতি সব সামলাচ্ছিল। রাজকুমার তো এখনো ছোট, তাহলে সে কি করে রাজ্য সামলাবে বলো? কাল রাজকুমারের জন্মদিন, আর রাজ্য সামলানোর মতো বয়স রাজকুমারের হয়েছে। তাই তো কাল রাজকুমারের অভিষেক, আর সেখানে অনেক খাবারের আয়োজন করা হবে। তাহলে কাল ওখানে গেলে তো আমরা অনেক খাবার পাবো, কিন্তু সবাই যে আমাকে অপছন্দ করে, আমাকে সবাই পেতনি মনে করে, তাহলে আমি যাবো কি করে? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারি, তাহলে কেউ আর আমাদেরকে চিনতে পারবে না। কি সে বুদ্ধি বলো তো আমায়? এরপর বিড়াল সেই বুদ্ধির কথা বলে দেয়। বুদ্ধিটা শুনে টুকি মহা খুশি ছিল। যা যা, কি তাড়াতাড়ি সব ব্যবস্থা করো, ভোর হলে কিন্তু আর কিছুই সম্ভব না। এরপর বিড়াল আর ইঁদুর জঙ্গলে চলে যায়, আর রাতের আধারে নানান রং বেরঙের ফুল তুলে নিয়ে টুকির কাছে আসে, আর সেগুলো দিয়ে অনেক সুন্দর গয়না বানিয়ে টুকিকে পরিয়ে দেওয়া হয়। ফুলের গয়নাগুলো পরে টুকিকে আর চেনাই যায় না। তুমি যে সেই ইতিম মেয়ে, সেটা তো একদমই বোঝা যাচ্ছে না। অপরূপ সুন্দরী লাগছে তোমাকে, একদম রাজকুমারী। এবার শুধু ভোর হওয়ার বাকি। এরপর সবাই মিলে ভোরের অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে ভোরও হয়ে আসে। সবাই তো হাতে রাজার জন্য উপহার নিয়ে যাবে, আমি যদি খালি হাতে প্রাসাদে ঢুকতে যাই তাহলে তো প্রহরীরা আমাকে আটকে দিবে। তোরা দুজনে বাক্সটাতে ঢুকে পড়, তোদের আমি হাতে করে নিয়ে যাব। টুকির কথা শুনে খুশি মনে দুজনেই বাক্সের মধ্যে ঢুকে পড়ে, আর টুকি সেই বাক্স নিয়ে সবার সামনে প্রাসাদে প্রবেশ করতে যায়। এই, কে তুমি? তোমার হাতে কিসের বাক্স? আমি ফুলবাড়িয়া রাজ্যের একমাত্র রাজকুমারী ফুলমতি। রাজকুমারীর বিশেষ চিঠি পেয়ে আমি এখানে এসেছি। দুঃখিত রাজকুমারী, আপনি ভিতরে যান। প্রহরী টুকিকে চিনতে না পেরে প্রাসাদে ঢুকতে দেয়, আর প্রাসাদের ভিতরে তাদের পরিচিত না থাকার কারণে ভুল করে তারা প্রাসাদের একটা গোপন কামরায় চলে যায়, আর ইঁদুর বিড়ালও বাক্স থেকে বেরিয়ে আসে। দেখ তোরা, আমরা মনে হয় কোনো জাদুর কামরায় ঢুকে পড়েছি। চারিদিকে কত শত জাদুই জিনিস। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটা জাদুই ঘর। আর এই ঘরের মালিক হলেন এই রাজ্যের সেনাপতি। তিনি সারাদিন এই ঘরে থেকে জাদু মন্ত্র করতে থাকে।
তারা নিজেদের মাঝে কথা বলতেই হঠাৎ করে পায়ের আওয়াজ শুনতে পায়, আর সাথে সাথে তারা দ্রুত লুকিয়ে পড়ে। আর তখনই সেনাপতি রাজকুমারকে নিয়ে ঘরে প্রবেশ করে। সেনাপতি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? রাজকুমার, আপনাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে। অভিষেকের আগে তাকে একটা বিশেষ শরবত পান করাতে হয়, তবে সে রাজা হওয়ার যোগ্য হয়ে ওঠে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তো দেখি কোথায় সেই শরবত। এরপর সেনাপতি শরবতের গ্লাসটা রাজকুমারের দিকে এগিয়ে দেয়, আর রাজকুমার যেই না শরবতটা খেয়ে নেয়, সাথে সাথে সে একটা কুকুরে পরিণত হয়ে যায়। আর তা দেখে টুকি চিৎকার দিয়ে ওঠে। তুমি খুব খারাপ সেনাপতি। হবু রাজাকে তুমি এভাবে কুকুর বানিয়ে দিলে। আমি সবাইকে বলে দিব, সত্যি কথা সবাইকে বলে দিব। আগে তো নিজে বেঁচে থাকবি, আর তারপর না হয় আমার রহস্য ফাঁস করবি। এই বলে সেনাপতি টুকিকে আক্রমণ করে, কিন্তু টুকি তার বিচক্ষণতার জন্য রাজকুমারকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আমাদের হবু রাজা চুরি হয়ে গিয়েছে, আর এক শয়তানি মেয়ে আমাদের হবু রাজাকে চুরি করেছে। তোমরা সবাই আমাদের হবু রাজাকে খুঁজে বের করতে সাহায্য করো। আমাদের রাজা চুরি? এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। চলো সবাই। এরপর সব পাখিরা সেনাপতির কথা বিশ্বাস করে নেয়, আর সেনাপতির সাথে রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়ে। আমি এমন কুকুরের বেশে থাকতে চাই না, তোমরা আমাকে সাহায্য করো। তোমাকে তো আমি সাহায্য করবই, তবে একটা শর্তে। তুমি যদি আমাকে বলো যে তোমাদের গুপ্তধন কোথায় আছে তাহলে। না, আমি গুপ্তধনের কথা কিছুতেই বলতে পারবো না। তাহলে আমি তোমাকে সাহায্য করব না, আর তখন তোমার যে হার, তোমাকে কেউ বিশ্বাস করবে না। টুকির এমন কথা শুনে কুকুররূপী রাজকুমার বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপর রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, এবার আমাকে সাহায্য করো। তোমাকে তো আমি সাহায্য করতে পারবো না, মায়ের রানী পারবে। এরপর টুকি রাজকুমারকে সাথে নিয়ে ইঁদুর ও বিড়ালকে সাথে নিয়ে মায়ারানীর কাছে যেতে থাকে, কিন্তু পথেই মায়ারানীর সাথে দেখা হয়ে যায়। মায়ের রানী, তুমি একটু আমাদের সাহায্য করো না মায়ের রানী। আমি করব না তোদের সাহায্য, কারণ রাজা আমাকে বিনা কারণে অপমান করেছিল। ও মায়ের রানী, তুমি এভাবে বলো না গো। রাজা তোমার সাথে অন্যায় করেছিল, কিন্তু রাজার ছেলে তো কোনো অন্যায় করেনি বলো। তুমি অত নিষ্ঠুর না হয়ে একটু মানবতা দেখাও না মায়ের রানী। না মানে না। তুমি কি চাও যে তোমার রাগের কারণে পুরো রাজ্যের পাখিরা বিপদে পড়ুক, সবাই মারা যাক? না না, আমি চাই না। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে 3 বউয়ের 3 মরিচ গাছের 3টি লাল মরিচ ছিঁড়ে নিয়ে আয়, সেটা দিয়ে ঔষধ বানাতে হবে। কিন্তু কোথায় পাবো সেই গাছ? মানুষদের গ্রামে পাবি, তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আয়। টুকি আর এক মুহূর্ত দেরি না করে মানুষদের জঙ্গলে চলে যায়, আর খুঁজতে খুঁজতে 3 বউয়ের 3 মরিচ গাছও পেয়ে যায়, আর দেরি না করে 3টি মরিচ নিয়ে দ্রুত চলে আসে। মায়েরানী, এই নাও 3 মরিচ। এরপর মায়ারানী 3 মরিচের উপর জাদু মন্ত্র করে, আর সেটা রাজকুমারের উপর প্রয়োগ করে, আর সাথে সাথেই রাজকুমার আবারও আগের মতো হয়ে যায়। আমি আবারও আগের মতো হয়ে গেছি। চলো চলো, এবার তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। এক্ষুনি প্রাসাদে যাওয়াটা একদম উচিত হবে না, আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। সবাই যখন অপেক্ষার প্রহর গুনতে থাকে, তখনই সেনাপতি সৈন্য নিয়ে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। খুব তো ভেবেছিস আমার হাত থেকে পালাবি, কিন্তু তা পারবি না। সৈন্যরা আক্রমণ করো। আর সাথে সাথে সেনাপতির সৈন্যরা তাদের আক্রমণ করতে আসে, আর তখনই মায়ারানী জাদু দিয়ে সব সৈন্যকে মেরে ফেলে, আর সেনাপতিকে আক্রমণ করে। আমাকে তোমরা ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমার আর রাজ্যের কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাকে ছেড়ে দাও। তোর মতো মিথ্যাবাদী কোনো মাফ নেই। এই বলে মায়ারানী সেনাপতিকে মেরে ফেলে। মায়েরানী, তোমাকে অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মায়ারানী। আর টুকি, আমি তো তোমাকে গুপ্তধনের কথা মিথ্যে বলেছিলাম, আসলে আমি নিজেও জানি না গুপ্তধন কোথায় আছে। আমি জানি, আর আমিও মজা করে গুপ্তধনের কথা বলেছিলাম। আচ্ছা যাই হোক, এবার তুমি প্রাসাদে ফিরে যাও। তুমিও আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে আমার রাজ্যের রানী বানাবো।
রানী হওয়ার কথা শুনে টুকির চোখ বেয়ে জল পড়তে থাকে। আর তারপর রাজকুমার টুকিকে নিয়ে প্রাসাদে চলে যায়। বিড়াল আর ইঁদুরও তাদের সাথে প্রাসাদে চলে যায়। আর এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। পিপ 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 পিপ, আহা কি আনন্দ আকাশে বাতাসে, পিপ 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 পিপ। উফ, কি পিপ পিপ শুরু করেছো? তোমার জন্য শান্তি করে একটু ঘুমাতেও পারি না। রাখো তোমার শান্তি। জানো আমি কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে আমি বাইকে চড়ে পুরো বন ঘুরে ঘুরে দেখছিলাম। ইস, আমার এই স্বপ্নটা যদি পূরণ করতে পারতাম তাহলে বনের সব থেকে আমি সুখী পাখি হতাম। তোমার কাজের যে হাল, এতে আবার বাইক কেনার স্বপ্ন দেখো? একদিন কাজ করে 7 দিন পরে পরে ঘুমালে বাইক কেনা তো দূরের কথা, ঘরবাড়ি বিক্রি করে বাজার আনতে হবে। কাকলি, আমি একদিন হলেও আমার স্বপ্নটা আমি পূরণ করে ছাড়বো। চলো আজই দুজনে কাজ খুঁজতে যাব, আর দুজনে কাজ করে টাকা জমিয়ে বাইক কিনবো। আচ্ছা চলো তাহলে। কবুতর, তোর জমিতে আমাদের দুজনকে কাজ দিবি? আজ থেকে আমরা দুজন প্রতিদিন কাজ করব, আগের মতো কাজ করব, আর ফাঁকি দিব না। তুমি যে কেমন পাখি তা আমি ভালো করেই জানি। দুঃখিত, আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। আর আমি কেন, বনের কোনো পাখি তোমাকে আর কাজ দেবে না। কাকলি, কবুতর ঠিকই বলেছে। আমি কাজে ফাঁকি দেই বলে বনের কেউ আমাদেরকে কাজ দিবে না। তাই চলো আমরা মানুষের গ্রামে যাই, দেখি মানুষেরা আমাদের কোনো কাজ দেয় কিনা। হ্যাঁ কালু, তাই চলো। দাদা, তোমাদের গ্রামে পাখিদের কি কোনো কাজে নেয়? আমরা দুজনে কাজ খুঁজছিলাম, যদি একটা কাজ পেতাম তাহলে খুব উপকার হতো। কাজ না পাওয়ায় আজ 5 দিন থেকে না খেয়ে কাটাচ্ছি। আহারে, তোরা 5 দিন থেকে কিছু খাসনি? তাহলে বেঁচে আছিস কি করে? আমার কাছে একটা রুটি আছে, আগে রুটিটা খেয়ে নে, তারপর কাজের ব্যবস্থা করছি। দাদা, তুমি অনেক ভালো মনের মানুষ। তোমাকে দেখেই বুঝেছি তুমি অনেক ভালো, তাই তোমার কাছে কাজের জন্য এলাম। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি তোদের কাজ দেব। আমি রঙের কাজ করি। আজ থেকে তোরা আমাকে বাড়ি রং করতে সাহায্য করবি, আর আমাকে সাহায্য করতে করতে তোরাও কাজ শিখে যাবি। তখন নিজেরা একাই পাখিদের বাড়ি রং করে টাকা ইনকাম করতে পারবি। এখন তোরা আমার সাথে চল, আজ একটা বড় বাড়িতে রং করতে হবে। এরপর কালু কাকলি রহিমের সাথে রঙের কাজ করতে একটি লোকের বাড়িতে যায়। আর রহিম বাড়িতে রং করে এবং কালু কাকলি সাহায্য করার পাশাপাশি মনোযোগ দিয়ে রং করা দেখতে থাকে। এভাবে সারাদিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেলে রহিমের কাছে পারিশ্রমিক নিয়ে কালু কাকলি বাড়িতে চলে আসে। কাকলি, দেখেছো রং করা কাজে কতগুলো টাকা ইনকাম হয়? রহিম দাদা তো একটা বাড়ি রং করে অনেক টাকা পায়। আমরা আর কিছুদিন কাজে গিয়ে টাকা জমিয়ে আমাদের বনে রং করা কাজ করব, তাহলে কয়েকদিনে অনেক টাকা ইনকাম করতে পারবো। কালু, আমরা তো একদিনে কাজ শিখে গেছি, তাহলে আর কাজে যাব কেন? এখন তো আমরা বনে রং করা কাজ করতে পারি। কিন্তু যে টাকা পেয়েছি সেগুলো দিয়ে রং কিনবো নাকি বাজার খরচ করব? রং নিয়ে চিন্তা করো না তো, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। সেই বুদ্ধি মতো কাজ করলে রং কিনতে কোনো টাকাই লাগবে না। এরপর কাকলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে। আরে বাহ, তোমার বুদ্ধিটা তো অনেক ভালো, কিন্তু তোমার তৈরি করা রং তো বৃষ্টি হলেই উঠে যাবে। তখন তো সব পাখিরা আমাদের মেরে বন থেকে তাড়িয়ে দিবে। তখন কি হবে কাকলি? আরে পাগল, এখন কি আর বৃষ্টি হবে নাকি? বৃষ্টির সময় আস্তে আস্তে আমরা বাইক কিনে এই বন ছেড়ে চলে যাব, তখন আর আমাদের কেউ ধরতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাল থেকে কাজ শুরু করে দিব। এখন তাহলে বাজার খরচ আনতে যাই। এরপর কালো ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়।
কাকুলি দিদি, তোমরা হঠাৎ গাছের পাতা ঝুড়িতে ভরছো কেন? আমার মা আমাকে একটা ছাগল কিনে দিয়েছে রে টুনি, সেই ছাগলের জন্যই গাছের পাতা নিতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, ছাগলকে বেশি করে ঘাস পাতা খাওয়াবে, তাহলে ছাগল তাড়াতাড়ি বড় আর মোটা হবে। বোকা টুনি, যা বলি তাই বিশ্বাস করে। গাছের পাতা দিয়ে যে আমরা কি বানাবো সেটা তো আর কেউ জানে না। এসব বলেই কালু কাকুলি গাছের পাতা নিয়ে বাড়িতে চলে আসে এবং সেগুলো দিয়ে রং বানায়। কালু, এই দেখো গাছের পাতা দিয়ে কত সুন্দর সবুজ রং তৈরি করেছি। চলো এখন বনের পাখিদের বাড়িতে যাই। দাদা, তোমার বাড়ি দেখছি পুরনো হয়ে গেছে, তুমি চাইলে আমরা রং করে তোমার বাড়িটা নতুন করে দিতে পারি। আমার পুরনো বাড়ি নতুন করে দিবে তাহলে আমি কেন চাইবো না? তাড়াতাড়ি আমার বাড়িটা রং করা শুরু করে দে, আমি তোদের খাবারের আয়োজন করছি। কাকুলি, আমাদের বুঝি সুখের দিন আসলো। রং করতে আসতে না আসতেই খাবারের ব্যবস্থা করতে যাচ্ছে। এভাবে প্রতিদিন সবার বাড়িতে খেতে থাকলে তো আমাদের কোনো বাজার খরচ করতেই হবে না। আর তখন বেশি বেশি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি সব হয়ে যাবে। আমার বুদ্ধিমতো কাজ করতে থাকো, দেখবে আমাদের ভবিষ্যৎ কিভাবে পরিবর্তন হয়। এভাবেই গল্প করতে করতে কালু আর কাকলি ঈগলের বাড়িতে রং করতে থাকে। আর দেখে দেখে সারাদিন কেটে বিকেল হয়ে যায় আর দুজনে ঈগলের পুরো বাড়ি রং করে ফেলে। বাহ, অনেক সুন্দর রং করতে পারিস তো কালু, আমার বাড়িটা পুরোই নতুন নতুন লাগছে। তা বল, এর জন্য কত টাকা দিতে হবে? দাদা, অনেক কষ্ট করে রং করেছি, তাই 5,000 টাকা দিলেই হবে। আচ্ছা, এই নে টাকা, এখানে পুরো 5,000 টাকাই আছে। এরপর কালু কাকলি টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। আর দূর থেকে বনের পাখিরা ঈগলের বাড়ি রং করা দেখে ঈগলের কাছে চলে আসে। দাদা, তোমার বাড়িতে এত সুন্দর করে কে রং করে দিল? আমরা সবাই তোমার মতো আমাদের বাড়িতেও রং করে নিতে চাই। দূরের বনের কেউ না, আমাদের বনের কালু আমার বাড়ি রং করিয়ে দিয়েছে। কালু এখন আগের মতো কাজ ফাঁকি দেয় না। তোরা সবাই কালুর কাছে যা, কালু তোদের বাড়িতে রং করে দিবে। ঠিক আছে দাদা, চলো সবাই কালু দাদার বাড়িতে যাই। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো গো? বাইরে এসো তো একটু। কি হয়েছে? তোমরা সবাই আমার বাড়ির সামনে ভিড় করছো কেন? মানে ঈগল দাদার বাড়ির মতো আমরাও তোমার কাছে আমাদের বাড়ি রং করিয়ে নেব। ও আচ্ছা, তাই নাকি? তোমরা কে কি রং করিয়ে নিবে তার নাম লিখে আমাকে দিয়ে যাও। আমি দূরের বন থেকে রং কিনে এনে তারপর তোমাদের বাড়িতে রং করতে যাব। টিয়ে লাল কালারের রং। কাকুলি, লাল কালার রং তো ফুল দিয়ে বানাতে হবে, কিন্তু লাল ফুল কোথায় পাবো গো? কোথায় এবার পাবো? পাহাড়ের ঝর্ণার কাছে তো লাল গোলাপ ফুল আছে, সেখান থেকে নিয়ে আসবো। মুন্নি, হলুদ কালার। তাহলে সূর্যমুখী ফুল আনতে হবে হলুদ কালারের জন্য। চলো আজ সব কালারের ফুল এনে রং করে রাখি, আর কাল থেকে এক এক করে রং করার কাজ শুরু করে দিব। তাহলে খুব তাড়াতাড়ি বাইক কিনতে পারবো। কালু চলো সকাল সকাল টিয়ের বাড়িতে রং করতে যাই, তাহলে সকালের খাবারটা টিয়ের বাড়িতে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কালু, আমাদের বনে তো সবার বাড়ি রং করা হয়ে গেছে, আর আমাদের অনেক টাকা ইনকামও হয়েছে। এখন চলো আমরা বাইক কিনে নিয়ে অন্য বনে চলে যাই। হ্যাঁ কাকলি, চলো আজই বাইক কিনতে যাই।
কাকুলি, তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। আকাশ তো দেখছি মেঘ করেছে। আমাদের বৃষ্টি আসার আগেই এ বন ছেড়ে চলে যেতে হবে। এ কি, আমার বাড়ির রং এভাবে উঠে আসছে কেন? শয়তান কালু কাকুলি এবারও কাজে ফাঁকি দিয়েছে। শুধু বৃষ্টি থামতে দে, তারপর তোদের মজা দেখাবো। এ কি, এত টাকা খরচ করে রং করলাম আর সেই রং দেখছি বৃষ্টিতে উঠে যাচ্ছে। নিশ্চয় কালু কাকুলি চালাকি করেছে সবার সাথে। বৃষ্টি থেমে গেলে সবাই মিলে কালু কাকুলিকে একটা শিক্ষা দিতে হবে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। বৃষ্টি থামার সাথে সাথেই কালু কাকুলি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালাতে থাকে। আর খুব জোরে জোরে বাইক চালানোর কারণে বাইক একটি গাছের সাথে ধাক্কা লেগে দুজনে বাইকের নিচে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। শয়তান কালু কাকুলি, তোরা বনের সবাইকে ঠকিয়ে জিনিসপত্র নিয়ে পালাতে চেয়েছিলি, তাই না? এর জন্য সৃষ্টিকর্তা তোদের নিজ হাতে শাস্তি দিয়েছে। তোমরা সবাই আমাদের ক্ষমা করে দাও আর দয়া করে আমাদের বাইকের নিচ থেকে ওঠাও বলছি। আমাদের যে পা ভেঙে গেছে, আমাদের ওঠাও। যাবেই তো, অসৎ উপায়ে ব্যবসা করলে তার কখনো ভালো হয় না। তোদের মতো পাখিদের সাহায্য করার থেকে না করা অনেক ভালো। টুনি, অনেকক্ষণ তো বিশ্রাম নিলাম, চলো এবার রওনা দেই। এদিকে আকাশটাও মেঘলা হয়ে আছে, না জানি কখন ঝড় তুফান নেমে আসে। ওদিকে মেয়েটা বাড়িতে একা একা আছে। হ্যাঁ গো, চলো তাড়াতাড়ি গিয়ে ভাঙা বাড়িটা মেরামত করতে হবে। চলো চলো, আর দেরি নয়। টোনাটুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়ে যায়। চারিদিক অন্ধকারে ঢেকে যায় আর জোরে জোরে মেঘ গর্জন করতে থাকে। টুনি, ঝড় তো শুরু হয়ে গেল। এভাবে ঝড়ের মধ্যে যাওয়া খুবই বিপজ্জনক। ওগো, আমরা ওই বড় বটগাছে আশ্রয় নেই। চলো চলো, তাড়াতাড়ি চলো। ঝড় শুরু হয়ে গেল, বাবা মা তো এখনো এলো না। আমার যে ভীষণ ভয় করছে। বাবা মা, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। ওগো, ঝড় থামার তো কোনো নামগন্ধই নেই। ঝড় তো তীব্র গতিতে বেড়েই চলেছে। না জানি মেয়েটা কি করছে। নিশ্চয়ই আমাদের জন্য কান্নাকাটি শুরু করেছে। কিন্তু টুনি, এখন আমাদের কি আর করার আছে বলো? এই ঝড়ের মধ্যে তো ঠিকভাবে উঠতেও পারবো না। আর একটু অপেক্ষা করে দেখি ঝড় থামে কিনা। সময় পেরিয়ে যায় কিন্তু ঝড় আর থামে না। তীব্র গতিতে ঝড় বেড়ে চলেছে। আহ! ওগো, বাঁচাও, বাঁচাও! আহ! আহ, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, বাঁচাও। আমাদের শরীরে যে বাজ পড়েছে, বাঁচাও, বাঁচাও। ওগো, আমাদের বুঝি আজ শেষ দিন। মেয়েটার সাথে শেষ দেখাটাও করতে পারলাম না। আহ! বাঁচাও, বাঁচাও! রাত তো অনেক হয়ে গেল। বাবা মা তো এখনো এলো না। বাবা মায়ের আবার কোনো বিপদ হয়নি তো? বাবা মা, তোমরা কোথায়? ফিরে এসো, ফিরে এসো। এ কি, ঘরটা এমন জোরে জোরে ধরছে কেন? ভেঙে যাবে না তো আবার? এ রে, ঘরের চাল ফুটো হয়ে তো জলও পড়ছে। এখন আমি কি করবো? বাবা মা, তোমরা কোথায়? তাড়াতাড়ি আমার কাছে এসো। টুনটুন ভয়ে কাঁদতে থাকে। এদিকে ঘরের চালের উপর ধপাস করে বড় একটা গাছের ডাল ভেঙে পড়ে। ওগো, দেখেছো? গত রাতের ঝড়ে আমাদের পুরো বন একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। সবার ঘরবাড়ি গাছপালা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কাকুলি, দেখো টুনির মেয়ে কাছে, চলো তো গিয়ে দেখি। কি রে টুনটুন মা, তুই এভাবে কাছিস কেন? আর তোর বাবা মা কোথায়? বাবা মা কোথায় সেটা তো আমি জানি না। গতকাল রাত থেকে বাবা মা বাড়িতেই ফেরেনি। কাকুলি আন্টি, কালু আঙ্কেল, তোমরা কি আমার বাবা মাকে দেখেছো? বলো না, দেখেছো? কি বলছিস
রে মা, তোর বাবা মা ফেরেনি এখনো? টুনাটুনির সাথে তো আমার গতকাল সকালে দেখা হয়েছিল, ওরা দুজনে কাঠ সংগ্রহ করবে বলেছিল। হ্যাঁ, বাবা মা সকালেই বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। আমি বাবা মায়ের কাছে যাব। আমাকে নিয়ে চলো না তোমরা, আমি বাবা মায়ের কাছে যাব। কাঁদিস না সোনা, আমরা তোর বাবা মাকে খুঁজে দিব। গতকাল ঝড় বৃষ্টি হয়েছে তো মনে হয় কোথাও আটকা পড়েছে। কাঁদিস না রে মা, চুপ কর। কাকুলি টুনটুনির কান্না থামানোর চেষ্টা করে। এরই মধ্যে বান্টি কবুতর আর মিঠু তোতা টোনাটুনির মৃতদেহ নিয়ে হাজির হয়। মা বাবা তোমরা এসেছো? একে কবুতর আঙ্কেল, মা বাবার শরীরে তো রক্ত কেন? আর ওরা চোখ বন্ধ করে আছে কেন? ও বাবা, মা, আমাকে দেখো, চোখ খোলো। ও মা, ও বাবা। মারে, তোর বাবা মা যে আর কোনোদিনও চোখ খুলবে না। গতকাল রাতে ঝড়ে বাজ পড়ে তোর বাবা মা মারা গেছে রে মা। না, এটা হতে পারে না। মা বাবা, তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। মা বাবা কেন আমাকে রেখে গেলে? এখন আমি কাকে মা দেখবো আর কাকে বাবা দেখবো? আর ডাকবো না। আর আমি ডাকবো বা কোথায়? কথাও তো ভেঙে গেছে। বাবা মা, আমি যে একেবারে একা হয়ে গেলাম। কাঁদিস না মা, কে বলেছে তুই একা? আজ থেকে তুই আমাদের সন্তান, আমরা তোর বাবা মা। তুই আমাদের পরিচয়ে বড় হবি, আমাদের সাথে আমাদের ঘরে সারা জীবন থাকবি। হ্যাঁ রে মা, তোকে অনেক যত্নে আগলে রাখবো। আমাদের কি মা বাবা হিসেবে মেনে নিবি রে মা? বল না, মেনে নিবি? মা, বাবা, মা, বাবা। টুনটুন কাঁদতে কাঁদতে কালু কাকার কাকুলিকে জড়িয়ে ধরে। এরপর সবাই মিলে টোনাটুনির সৎকার করায়। তারপর টুনটুনকে সাথে নিয়ে কালু আর কাকুলি কাক ওদের বাড়িতে যায়। নে মা, হা কর। গতকাল থেকে তো কিছুটি খাসনি। নে, হা কর। আমি খাবো না, আমি খেতে একদম মন যাচ্ছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। ও বুঝেছি, এখনো আমাকে নিজের মা ভাবতে পারিসনি, তাই তো? ঠিক আছে, যা, তোকে আর খেতে হবে না। না না, এভাবে বলো না। আমার তো কপাল ভালো যে এক বাবা মাকে হারাতে না হারাতে আমি নতুন বাবা মা পেয়েছি। এতে আমি অনেক খুশি, অনেক খুশি মা, অনেক খুশি। যা হয়ে গেছে তা নিয়ে আর কষ্ট পাস না রে মা। তুই আমাদেরকে মা বাবা হিসেবে মেনে নে, দেখবি তোর কোনো অভাব থাকবে না। আমি আর কালো মিলে তোর সব অভাব পূরণ করব। জানি তো, তাই তো তোমরা আমাকে আপন করে নিয়েছো। তোমরা অনেক ভালো। দাও, এবার খাইয়ে দাও তোমা। বাবা, এদিকে দাও, বলতো এদিকে দাও। এই যে টুনটুন মা, এই নে বল নে। দে দে, আমাকে দে। এই যে, বাবা মেয়ে শুধু বল খেললে হবে নাকি? হ্যাঁ, এসো খেয়ে নাও, খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে। মা টুনটুন, চল আমরা এখন তোর মায়ের হাতের গরম গরম রান্না করা খাবার খাবো। চল চল। না বাবা, এখন খাবো না। চলো না, আর একটু বল খেলি। না, একদম বায়না নয়। আমার কথা না শুনলে কিন্তু বিকেলে ঘুরতে নিয়ে যাব না। না না, শুনবো শুনবো, তোমার সব কথা শুনবো। চলো বাবা, এখন আমরা খাবার খাই, তারপর বিকেলে আমরা ঘুরতে যাবো। ইয়ে, কি মজা, কি মজা। পাগলি মেয়ে একটা। চল চল। কালু কাকার কাকুলি কাক অনেক আদর ভালোবাসা যত্ন দিয়ে টুনটুনকে লালন পালন করতে থাকে। আরে ইগল দাদা, তুমি? তোমাকে অনেকদিন পর দেখলাম বনে। তা কি খবর তোমার? আরে আমি তো শহরেই থাকি, কিন্তু একটা বিরাট সমস্যায় পড়ে গেছি। সমস্যা? কি সমস্যা বলো দেখিনি, যদি কোনো সাহায্য করতে পারি বলো শুনি। এদিকে আয়, কানে কানে বলতে হবে, খুবই গোপন সমস্যা। কি সাংঘাতিক কাণ্ড! 2 লক্ষ টাকা? আরে কষ্ট করতে পারলে তোকে 2 লক্ষ টাকা দিব। বল, পারবি তো?
2 লক্ষ টাকা পেলে তো আমি কোটিপতি হয়ে যাব, তখন আর কে আটকায়? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। তুমি আমাকে একদিন সময় দাও, আমি ঠিক কাজটা করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ও কথাই রইলো। কাজটা হলে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা বুঝে নিবি, কেমন? আমি চলি তবে। ওগো, তুমি সব কি বলছো? এমনটা করো না, দয়া করে এমনটা করো না, তোমার পায়ে পড়ি। এই চুপ করো তো, নাটক করো না। 2 লক্ষ টাকার মূল্য জানো? 2 লক্ষ টাকা পেলে আমরা অনেক ধনী হয়ে যাব, অনেক। একদম আমার কাছে বাধা দিবে না, এ আমি বললাম। না না না, আমি কিছুতেই তোমাকে এমন নিকৃষ্ট কাজ করতে দিব না, কিছুতেই করতে দিব না। আমার কাজে বাধা দিচ্ছিস? তবে রে দাঁড়া। একে আমি কোথায়? এখানে এলাম কি করে? আমি তো মায়ের সাথে ঘুমাচ্ছিলাম। মা বাবা, মা বাবা, তোমরা কোথায়? মা বাবা, তোমরা কোথায়? ওই কি সমস্যা তোর? এভাবে চেঁচামেচি করছিস কেন? আপনি কে? কি আপনি? আমার মা বাবা কোথায়? ওদেরকে ডাকুন না, আমি আমার বাবা মার কাছে যাব। আমি কি এখানে কেন বন্দি করেছেন? তোর বাবা মা তোর কাছে কোনোদিনও আসবে না, কারণ ওরা তোকে আমার কাছে 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এবার আমি তোকে নিয়ে শহরে যাব, আর আমার মালিকের কাছে পাচার করে দিব, আর 5 লক্ষ টাকা কামিয়ে নিব। হা 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 হা। কি? বাবা মামাকে সামান্য 2 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? তাদের কাছে আমার জীবনের চেয়ে টাকার মূল্যটাই বেশি হয়ে গেল। আসলে এই পৃথিবীতে এতিমদের কোনো নিজস্ব ঘর থাকে না, নিজের বাবা মার হয় না। সবাই শুধু নিজের স্বার্থটাই দেখে, নিজের বাবা মার মতো আপন কেউ হয় না, কেউ না। বাবা মা, কেন তোমরা তোমাদের মেয়েকে এতিম বানিয়ে গেলে? এই পৃথিবীতে যে আমার নিজে বলতে কিছুই থাকলো না। আহা, কতগুলো টাকা! এগুলো দিয়ে আমি বাড়ি বানাবো, গাড়ি কিনবো। আহ, কি আনন্দ, কি আনন্দ! ছি কালো, ছি! তুমি দেখতে যেমন কালো, তেমনই তোমার মনটাও। আমি এতদিন বুঝতেই পারিনি যে তুমি এত লোভী। টাকার জন্য ফুটফুটে ছানাটাকে বিক্রি করে দিলে। ছি কালো, তোমার মুখে থুতু দেওয়া উচিত। দেখো কাকুলি, বাড়াবাড়ি করো না। ও আমাদের নিজের সন্তান না, বুঝেছো? তাই এত মায়া বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং চলো আমরা ভবিষ্যতের প্ল্যান করি, চলো। নিকুচি করেছে তোমার ভবিষ্যৎ। এবার থাকো তুমি তোমার টাকা পয়সা নিয়ে। আমি যাচ্ছি আমার মেয়ের কাছে। ওকে আমি কথা দিয়েছিলাম সারা জীবন মায়ের ভালোবাসা দিব। আমি ওকে আমার কাছে ফিরিয়ে আনবোই আনবো। টুনটুন, মা টুনটুন, কোথায় তুই? কাকুলি টুনটুনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ততক্ষণে ঈগল টুনটুনকে গাড়িতে বন্দি করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মা, মা, তোমরা কেন করলে আমার সাথে এমন? বেশি কিছু তো চাইনি, সামান্য ভালোবাসাই তো চেয়েছিলাম। তার জন্য এত বড় শাস্তি দিলে মা। আমাকে বাঁচাও, বাঁচাও। মা টুনটুন, মা টুনটুন, তোর কিচ্ছু হবে না রে মা, কিচ্ছু হবে না। আমি আসছি রে মা, আমি আসছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।